বিবিসি প্রবাহে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শারমিন রমা। শুরুতেই দেখে নেব আজ কি থাকছে। শেষ হতে যাচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির সময় ইউরেনিয়াম ইস্যুতে চূড়ান্ত না হলে ফের যুদ্ধের শঙ্কা। পাকিস্তান সহ অন্যান্য দেশকে এগিয়ে আসার আহ্বান। দ্বিতীয় দফা আলোচনার আগেই ইরানকে নতুন শর্ত দিল যুক্তরাষ্ট্র। বৈঠকের আগে খুলে দিতে হবে হরমুজ প্রণালী। বৈঠক নিয়ে কোনো তথ্য নেই বলছে তেহরান। চীনের গুপ্ত স্যাটেলাইট ব্যবহার করে হামলা চালায় ইরান। মার্কিন ঘাঁটিতে নিখুঁত লক্ষ্য নির্ধারণ। পুরো কার্যক্রম নিয়ন্ত্রণে আইআরজিসি। ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন। ৩৩ বছর পর ঐতিহাসিক বৈঠকে লেবানন ইসরায়েল যুদ্ধবিরতির মধ্যস্থতায় কাজ করছে যুক্তরাষ্ট্র। পূর্ণাঙ্গ শান্তি চুক্তির ভিত্তি বলছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। হরমুজ প্রণালীতে নৌ অবরোধ ঘিরে উত্তেজনা। জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পকে চীনের স্পষ্ট বার্তা। রাশিয়ার কৌশলে ভেস্তে গেল মার্কিন প্রেসিডেন্টের সব পরিকল্পনা। I'm Admiral Brad Cooper, Commander of U.S. Central Command, here with my... পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্রের দীর্ঘ ২১ ঘন্টার রুদ্ধতার বৈঠক। একের পর এক প্রস্তাব উত্থাপন, শর্ত আরোপের মধ্য দিয়ে শেষ হলো আলোচনা। সবশেষ খালি হাতে বের হন দুই দেশের প্রতিনিধিরা, মেলেনি কোনো সুরাহা। এতে অনিশ্চিত হয়ে যায় পরিস্থিতি। এর মধ্যেই আগামী ২১ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে যুদ্ধবিরতির সময়। এতে নতুন করে দুই দেশের যুদ্ধে জড়ানোর শঙ্কা দেখা দিয়েছে। যদিও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেন, আলোচনা ব্যর্থ হলেও কূটনীতি পুরোপুরি শেষ হয়নি। তবে নতুন করে কবে আলোচনা শুরু হবে সে বিষয়ে কিছুই জানানো হয়নি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে তারা ইরানের বন্দরগুলোতে যাতায়াতকারী জাহাজের উপর নিষেধাজ্ঞা কার্যকর শুরু করেছে। এটিকে বড় ধরনের উত্তেজনামূলক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে মূল তিনটি ইস্যুতে মতবিরোধের কারণে আলোচনা ভেঙে যায়। এগুলো হলো ইরানের পারমাণবিক কর্মসূচি, মধ্যপ্রাচ্যে তাদের প্রভাব এবং হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ ও নৌ চলাচল। দ্য ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার ইস্ট পলিসির গবেষণা পরিচালক প্যাট্রিক ক্লসন বলেন, শিগগিরই আবার আলোচনা শুরু হওয়ার সম্ভাবনা কম এবং সংঘাত ফের শুরু হওয়ার ঝুঁকি রয়েছে, কারণ দুই পক্ষই কোনো স্পষ্ট সমঝোতায় পৌঁছাতে পারেনি। বিশেষজ্ঞদের মতে আলোচনা বন্ধ থাকলে যুদ্ধের ঝুঁকি আরো বাড়বে। বর্তমানে ২ সপ্তাহের যুদ্ধবিরতি চলছে, যা ২১ এপ্রিল শেষ হওয়ার কথা রয়েছে। এই সময়ের মধ্যে নতুন করে কূটনৈতিক চেষ্টা হতে পারে। পাকিস্তান সহ বিভিন্ন দেশ মধ্যস্থতায় এগিয়ে আসতে পারে। ইসলামাবাদে বৈঠক ব্যর্থ হওয়ার পর আবারও আলোচনায় বসতে পারে যুক্তরাষ্ট্র ও ইরান। তবে পুনরায় এই আলোচনা শুরুর আগে আমেরিকার পক্ষ থেকে দুটি শর্ত দেওয়া হয়েছে। ইসরায়েলের গণমাধ্যমের বরাতে এমনটাই জানিয়েছে এনডিটিভি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানের সঙ্গে নতুন দফার আলোচনা ২ দিনের মধ্যেই আবার শুরু হতে পারে। তার দাবি সঠিক এবং উপযুক্ত ব্যক্তিরা ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করছে এবং তারা একটি সমঝোতায় আসতে চায়। তবে নতুন করে আলোচনা শুরুর আগে ওয়াশিংটন চায় গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী পুরোপুরি ও বাধাহীনভাবে খুলে দেওয়া হোক। কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ইসরায়েলি কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্র পারস্পরিকতায় নীতিতে অটল রয়েছে। অর্থাৎ ইরান যদি হরমুজ প্রণালী দিয়ে জাহাজ ও তেলবাহী ট্যাঙ্কার চলাচলে বাধা দেয়, তাহলে তাদের নিজেদের জাহাজ ও ট্যাঙ্কার চলাচলও বন্ধ করে দেওয়া হবে। আলোচনায় বসার জন্য যুক্তরাষ্ট্রের আরেকটি শর্ত হলো, ইরানের প্রতিনিধি দলকে অবশ্যই ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এর পূর্ণ অনুমোদন থাকতে হবে, যাতে তারা ইসলামাবাদে যে কোনো সমঝোতা হলে তা যেন ইরানের শীর্ষ পর্যায়ে সব কর্মকর্তার সম্মতিতে হয়। এটিও যুক্তরাষ্ট্র নিশ্চিত করতে চায়। তবে ইরানের পক্ষ থেকে এই ২ শর্ত নিয়ে এখনো কিছু বলা হয়নি। এমনকি আলোচনা আবার শুরু হতে পারে এমন দাবিও নাকচ করেছে ইরান। তারা বরাবরই বলে আসছে যুক্তরাষ্ট্রকে আলোচনার টেবিলে বিশ্বাস করে না। এর আগে ইরানের পরমাণু কর্মসূচি ও ক্ষেপণাস্ত্র উন্নয়নকে কেন্দ্র করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। টানা ৪০ দিনের সংঘাতের পর ৭ এপ্রিল থেকে ১৪ দিনের জন্য যুদ্ধবিরতিতে যায় যুক্তরাষ্ট্র ও ইরান। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর উপর ইরানের সাম্প্রতিক নিখুঁত হামলা নিয়ে নতুন এক তথ্য সামনে এসেছে, যা গোটা গোয়েন্দা যুদ্ধের চিত্রকে আরো জটিল করে তুলেছে। লন্ডন ভিত্তিক গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানায়, এসব হামলার লক্ষ্য নির্ধারণে ইরান নাকি গোপনে একটি চীনা নজরদারি স্যাটেলাইট ব্যবহার করেছে। প্রতিবেদন অনুযায়ী TEE-01B নামে এই স্যাটেলাইটটি চীনের একটি কোম্পানি আর্থ আই কো এর নির্মাণ এবং উৎক্ষেপণ করে। ২০২৪ সালের শেষের দিকে মহাকাশে পাঠানো এই স্যাটেলাইট পরবর্তীতে
পরিপ্রেক্ষিতে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এরোস্পেস ইউনিটের নিয়ন্ত্রণে আসে বলে দাবি করা হয়েছে। ফাঁস হওয়া সামরিক নথির বরাদে বলা হয়, স্যাটেলাইটটি মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটির অবস্থান, কক্ষপথ বিশ্লেষণ ও উচ্চ রেজলিউশনারি ছবি সরবরাহ করেছিল। এসব তথ্যের ভিত্তিতেই ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার আগে ও পরের লক্ষ্যবস্তুর নিখুঁত মানচিত্র তৈরি করা সম্ভব হয়। অন্যদিকে বার্তা সংস্থা রয়টার্স জানায়, হোয়াইট হাউস, CIA, পেন্টাগন সহ সংশ্লিষ্ট চীনা ও ইরানি সংস্থাগুলোকে এই বিষয়ে মন্তব্যের জন্য যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেয়নি। ইরানও এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য প্রকাশ করেনি। এই তথ্য সত্য হলে তা মধ্যপ্রাচ্যে সামরিক গোয়েন্দা সক্ষমতায় নতুন প্রযুক্তিগত বাস্তবতার ইঙ্গিত দেবে। মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের সংঘাত ও উত্তেজনার মধ্যে নতুন করে শান্তির সম্ভাবনা তৈরি হয়েছে। সীমান্তে বারবার সহিংসতা, নিরাপত্তা সংকট এবং রাজনৈতিক বিরোধের কারণে ইসরায়েল ও লেবাননের সম্পর্ক দীর্ঘদিন ধরে অস্থিতিশীল ছিল। তবে সাম্প্রতিক কূটনৈতিক তৎপরতা এই অঞ্চলে স্থিতিশীলতা ফেরানোর নতুন আশা জাগাচ্ছে। আনাদোলু এজেন্সি এক প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার ওয়াশিংটনে অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় বৈঠকের পর ইসরায়েল ও লেবানন সরাসরি আলোচনায় বসতে সম্মত হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর মধ্যস্থতায় আয়োজিত এই বৈঠকে লেবাননের রাষ্ট্রদূত নাদা হামাদে এবং ইসরায়েলি রাষ্ট্রদূত ইয়েচেল লেইটার অংশ নেন এবং নির্দিষ্ট সময় ও স্থানে সংলাপ শুরু করার বিষয়ে ঐকমত্যে পৌঁছান। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, এই আলোচনা একটি সম্ভাব্য পূর্ণাঙ্গ শান্তি চুক্তির ভিত্তি তৈরি করতে পারে। ইসরায়েল সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করা এবং নিরাপত্তা জোরদারের উপর গুরুত্ব দিয়েছে। অন্যদিকে লেবানন তাদের সার্বভৌমত্ব রক্ষা, অবিলম্বে যুদ্ধবিরতি এবং পূর্ববর্তী চুক্তির বাস্তবায়নের উপর জোর দিয়েছে। চলমান সংঘাতের মধ্যে এই ধরনের সরাসরি সংলাপ একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন বিশ্লেষকরা। এটি সফল হলে শুধু দুই দেশের মধ্যকার উত্তেজনাই কমবে না, বরং পুরো মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী শান্তি প্রতিষ্ঠার পথও প্রশস্ত হতে পারে। মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে কূটনৈতিক সমাধানের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে, যখন জেডি ভ্যান্স আবারও ইরান যুক্তরাষ্ট্রের সংলাপে দ্বিতীয় দফার নেতৃত্ব দিতে যাচ্ছেন। সম্ভাব্য এই বৈঠকটি আগামী সপ্তাহেই অনুষ্ঠিত হতে পারে বলে এক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম CNN। আর এই বৈঠক চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই একটি সমঝোতায় পৌঁছানোর প্রচেষ্টাকে ত্বরান্বিত করবে বলে ধারণা করা হচ্ছে। প্রতিবেদন অনুযায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিভ উইটকফ এবং তার জামাতা জেরেড কুশনারও এই উচ্চ পর্যায়ে আলোচনায় অংশ নিতে পারেন। যুদ্ধ শুরুর আগ থেকেই এই দলটি কূটনৈতিক সমাধানের পথ খুঁজে বের করতে সক্রিয় ভূমিকা পালন করে আসছে। সূত্রগুলো জানায়, একটি সম্মানজনক প্রস্থান নিশ্চিত করতে ট্রাম্প তার বিশ্বস্ত এই 3 প্রতিনিধির উপর আস্থা রেখেছেন। গত শনিবার টানা 21 ঘন্টার বৈঠকের পর থেকে তারা ইরানি প্রতিনিধি ও মধ্যস্থতাকারীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছেন। এদিকে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন, আঞ্চলিক প্রেক্ষাপটে আরো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটতে পারে। যদিও এখনো বৈঠকের চূড়ান্ত সময় নির্ধারিত হয়নি, তবে উভয় পক্ষে আগ্রহ ইঙ্গিত দিচ্ছে কূটনৈতিক সমাধান হয়তো খুব দূরে নয়। যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে বৈশ্বিক জ্বালানি পরিবহনের গুরুত্বপূর্ণ নৌরুট হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ নিয়েছিল ইরান। এই প্রণালী ব্যবহার করে নিজেরা ব্যবসা করলেও কার্যত বন্ধ করে দিয়েছিল বাকিদের জন্য। যুদ্ধের আর্থিক ক্ষতি পুষিয়ে নিতে এই পথে যাতায়াতকারী জাহাজ থেকেও টোল আদায় করছিল ইরান, যা খুলে দিতে দফায় দফায় চেষ্টা চালিয়েও ব্যর্থ হয়ে এখন নিজেরাই ইরানের উপর নৌ অবরোধ জারি করেছে যুক্তরাষ্ট্র। কিভাবে এই নৌ অবরোধ কার্যকর করছে ট্রাম্প প্রশাসন, এর প্রভাবই বাকি, চলুন জেনে আসা যাক। ইরানের সমুদ্র বন্দরগুলোতে যাওয়া আসা করা জাহাজের উপর নৌ অবরোধ এরই মধ্যে শুরু করেছে ওয়াশিংটন। মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য মতে কেবল ইরানের উপকূলে যাওয়া আসা করা জাহাজগুলোকে আটকানো বা ঘুরিয়ে দেওয়া হবে, তবে অন্য দেশের জাহাজগুলো চলাচলের সুযোগ পাবে। আর এই অবরোধ কার্যকর করতে নিজেদের নৌবাহিনীর জাহাজ বহর ব্যবহার করছে যুক্তরাষ্ট্র। লক্ষ্য ইরানের বন্দরগুলোতে প্রবেশ ও বের হওয়ার পথ নিয়ন্ত্রণ করা, যাতে কোনো ক্রমেই তেল রপ্তানি করে আয় করতে না পারে ইরান। ইসলামাবাদে হওয়া আলোচনায় মার্কিন শর্ত না মানায় ইরানের বিরুদ্ধে এই কঠিন সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। এক্ষেত্রে ট্রাম্পের উদ্দেশ্য ইরানকে অর্থনৈতিকভাবে চাপ দিয়ে শর্ত মানতে বাধ্য করা, কেননা হরমুজ দিয়ে যাতায়াতকারী জাহাজ থেকে বড় অঙ্কের টোল আদায় করছিল তেহরান। অন্যদিকে মধ্যপ্রাচ্যের দেশগুলো সেই অর্থে তেল বিক্রি করতে না পারায় বেশি দামে নিজেদের তেল বিক্রি করছিল ইরান, যা কিনা ইরানের আয়ের প্রধান উৎস।
উৎস। এ কারণে ইরানের তেল বিক্রি বন্ধ করে দিয়ে ইরানকে চেপে ধরতে চেয়েছেন ট্রাম্প। তিনি বলেন, আমরা ইরানকে তাদের পছন্দের দেশে তেল বিক্রি করে টাকা আয় করতে দেব না। তাদের হয় পুরো পথ খুলে দিতে হবে, না হলে কিছুই না। ট্রাম্পের এই নৌ অবরোধের সিদ্ধান্তকে জলদস্যুতা বলে অভিহিত করেছে ইরান। সেই সঙ্গে উপসাগরীয় দেশগুলোর বন্দর লক্ষ্য করে হামলার হুঁশিয়ারিও দিয়েছে তেহরান। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতি ও আলোচনার খবরে বাজারে যে খানিকটা স্বস্তি ফিরেছিল, ট্রাম্পের ওই অবরোধ ঘোষণার পর সেই স্বস্তি হাওয়ায় মিলিয়ে গেছে। বিবিসি নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ফ্রাঙ্ক গার্ডনারের ভাষ্য, এই অবরোধের দুটি প্রধান ঝুঁকি হলো আবার তেল ও গ্যাসের দাম বেড়ে যাবে, যুদ্ধবিরতি ভেঙে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে, যার প্রভাব পড়বে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কুয়েত ও সৌদি আরবের উপর। মার্কিন নৌবাহিনী কমান্ডারের নৌ অপারেশনের আইন অনুযায়ী নৌ অবরোধ হলো এমন একটি সামরিক পদক্ষেপ যার মাধ্যমে দেশের বন্দর বা উপকূলে যাতায়াত করা শত্রু সব ধরনের জাহাজ বা বিমান ঢোকা বা বের হওয়া বন্ধ করা। যদিও আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার মতে আন্তর্জাতিক সমুদ্র পথ বন্ধ করার আইনি অধিকার কোনো দেশেরই নেই, তবে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ ডোনাল্ড রথওয়েল বলছেন ভিন্ন কথা। তার ভাষ্য, আন্তর্জাতিক আইন যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে নিরপেক্ষ না বলে যুদ্ধরত পক্ষ হিসেবে দেখবে, আর যুদ্ধের আইনে যুক্তরাষ্ট্র বৈধভাবে অবরোধ করতে পারবে। মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোর সঠিক অবস্থান সাধারণত জানা যায় না। এর ফলে যুক্তরাষ্ট্র ঠিক কোথায় জাহাজগুলোকে আটকানোর চেষ্টা করবে সেটিও বলা কঠিন। তবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঝুঁকির কারণে মার্কিন সামরিক বাহিনী ইরানের উপকূলের কাছাকাছি তাদের যুদ্ধ জাহাজ মোতায়েন করবে না বলেই ধারণা করা হয়। এক্ষেত্রে অবরোধটি ওমান উপসাগরে হতে পারে, যা কিনা ইরানের রপ্তানি সহ বিশ্বের বেশিরভাগ তেলের জন্য একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্ট। এর বাইরে মার্কিন বাহিনী স্যাটেলাইট ও বাণিজ্যিক গোয়েন্দা তথ্য ব্যবহার করে ইরানের বন্দরগুলো থেকে কোন জাহাজগুলো ছাড়ছে তার উপর নজর রাখবে এবং সেগুলো আটকানোর আগে উন্মুক্ত ভারত মহাসাগরে প্রবেশ করার জন্য অপেক্ষা করবে। এর বাইরে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, এই অবরোধে 12টিরও বেশি যুদ্ধ জাহাজ ও 100টিরও বেশি যুদ্ধ বিমান ও নজরদারি বিমান অংশ নিচ্ছে, যার মধ্যে ইউএসএস আব্রাহাম লিঙ্কন বিমানবাহী রণতরীটি ইরানের উপকূল থেকে প্রায় 200 কিলোমিটার দক্ষিণে ওমান উপসাগরের পূর্ব প্রান্তে অবস্থান করছে বলে নিশ্চিত করেছে বিবিসি, যা কিনা যুদ্ধ শুরুর পর সবচেয়ে কাছের দূরত্ব। অতীতে এই ধরনের নৌ অবরোধে মার্কিন বাহিনী হেলিকপ্টার থেকে নেমে জাহাজে অভিযান পরিচালনা করলেও এখন তেমনটি ঘটেনি। তবে জানা গেছে 6টি বাণিজ্যিক জাহাজকে ফিরে যেতে বলা হয়েছে। 2টি ইরান সংযুক্ত জাহাজও দিক পরিবর্তন করে ফিরে যাচ্ছে। এদিকে কিছু জাহাজ নিজের আসল অবস্থান লুকাতে ভুয়া অবস্থান দেখাচ্ছে। এর বাইরে এই অভিযানের মাধ্যমে প্রণালীতে ইরানের ফেলে রাখা মাইনগুলো ধ্বংস করা হবে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 20% জ্বালানি তেল পরিবাহিত হয়, যে কারণে প্রণালীটি বন্ধ থাকায় স্বাভাবিকভাবেই বিশ্বজুড়ে বেড়েছে তেলের দাম। এতে বাকিরা ক্ষতিগ্রস্ত হলেও লাভবান হচ্ছে ইরান। হিসেব বলছে গত 1.5 বছরের মধ্যে মার্চ মাসে 5ম সর্বোচ্চ তেল রপ্তানি করেছে ইরান। তবে বাকিদের উপর এই নেতিবাচক প্রভাব পড়েছে, কেননা এই পথ দিয়ে 82% তেল আমদানি করে এশিয়ার দেশগুলো, যার মধ্যে চীন একাই ইরানের প্রায় 90% তেল কিনে। ফলে বাকিদের নির্ভর করতে হয় মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোর উপর, যা এখন প্রায় স্থবির হয়ে আছে। তবে এই দফায় মার্কিন নৌ অবরোধ ইরানের কাছ থেকে চীনের তেল কেনাও কঠিন করে তুলেছে। বিশ্লেষকদের মতে চীনকে আলোচনায় যুক্ত করার কৌশল হিসেবেই এই কাজ করেছে ওয়াশিংটন, যাতে তেল কিনতে না পেরে ইরানকে মার্কিন শর্ত মেনে চুক্তিতে রাজি হতে চাপ দেয় বেইজিং। যুদ্ধ শেষ হলেও থামছে না ক্ষতির হিসাব। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতের পর এবার ক্ষতিপূরণের দাবি তুলেছে ইরান। অঙ্কটা কম নয়, প্রায় $270 বিলিয়ন। তবে এই অঙ্কটা এখনো চূড়ান্ত নয় এবং পরবর্তী মূল্যায়নে তা বাড়তে পারে বলে জানিয়েছে ইরান সরকার। 14 এপ্রিল রুশ সংবাদ মাধ্যম রিয়া নোভোস্তিকে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানিয়েছেন ইরানের সরকারি মুখপাত্র ফাতেমে মুহাজ্জেরানি।
ফাতেমেহ মোহাজেরানি বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের বাহিনীর ধারাবাহিক হামলায় ইরানের অবকাঠামো সহ বিভিন্ন খাতে যে বিশাল আর্থিক ক্ষতি হয়েছে তার পরিমাণ বর্তমান বাজার মূল্যে প্রায় $270 বিলিয়ন। সরকার এখনো ক্ষয়ক্ষতির পরিমাণ মূল্যায়নের কাজ করছে। এরপর দেখা হবে এতে সরকারের কত আয় কমেছে এবং কারখানা বন্ধ থাকায় অর্থনীতিতে কি প্রভাব পড়েছে। তিনি আরও বলেন, আমাদের আলোচনাকারী দল বর্তমানে আন্তর্জাতিক মহলে যে বিষয়গুলো নিয়ে গুরুত্বের সাথে কাজ করছে তার মধ্যে অন্যতম হলো যুদ্ধের এই ক্ষতিপূরণ আদায়। সম্প্রতি ইসলামাবাদ আলোচনাতেও এই বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে উত্থাপন করা হয়েছে। মিনাবের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ের হামলায় প্রায় 170 জন নিহতের ঘটনায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য ন্যায় বিচার ও ক্ষতিপূরণের আদায়ে আমরা আইনি পথে এগোবো। জাতিসংঘে ইরানের প্রতিনিধি দল অভিযোগ করেছে, এই হামলায় শুধু যুক্তরাষ্ট্র বা ইসরায়েলি নয়, অঞ্চলের আরও 5টি দেশ জড়িত। এই দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার এবং জর্ডান। কারণ তাদের ভূখণ্ড ব্যবহার করেই হামলা চালানো হয়েছে, তাই তাদেরও ক্ষতিপূরণ দিতে হবে বলে দাবি তেহরানের। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্ট জামাল ফারেস আল রুয়াইকে পাঠানো এক চিঠিতে ইরানের দূত আমির সাইদ ইরাওয়ানি বলেন, এসব দেশ মার্কিন ইসরায়েলি হামলার পথ সহজ করে দিয়ে আন্তর্জাতিক অঙ্গীকার ভঙ্গ করেছে। তাই ইরানের দাবি, যুদ্ধের ক্ষয়ক্ষতির দায় নিতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে এই দেশগুলোকে। ইরান রেড ক্রিসেন্ট সোসাইটির তথ্য অনুযায়ী সাম্প্রতিক হামলায় ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় 1,25,000 বেসামরিক স্থাপনা ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে 1 লাখ আবাসিক ভবন ও 23,500টি বাণিজ্যিক কেন্দ্র রয়েছে। পাশাপাশি সরকারি তথ্য বলছে, নারী ও শিশুসহ নিহত হয়েছেন অন্তত 3,753 জন। چرا اون که ما تو دولت بستیم 2% در حقیقت رشد داد. ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল যদি তেহরানকে আত্মসমর্পণে বাধ্য করার কোনো চেষ্টা চালায় তবে তা ব্যর্থ হবে। ইরানি জাতি কখনোই নতি স্বীকার করবে না। বুধবার তেহরানে জরুরি সেবা কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে পেজেশকিয়ান বলেন, তেহরান কোনোভাবে যুদ্ধ বা অস্থিরতা চায় না, সবসময় বিভিন্ন দেশের সঙ্গে গঠনমূলক আলোচনা ও পারস্পরিক মিথস্ক্রিয়ার উপর গুরুত্ব দিয়েছে। পেজেশকিয়ান এমন সময় এ মন্তব্য করলেন যখন পাকিস্তানে দ্বিতীয় দফায় সংলাপের আয়োজনের কথা শোনা যাচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট 2 দিনের মধ্যে পাকিস্তানে কিছু ঘটতে পারে বললেও তেহরানের পক্ষ থেকে এখনো সংলাপের বিষয়ে সরাসরি মন্তব্য করা হয়নি। এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA জানিয়েছে, তেহরান ও মধ্যস্থকারী দেশ পাকিস্তানের মধ্যে বার্তা আদান প্রদান হয়েছে ঠিকই, তবে নতুন কোনো বৈঠকের বিষয় এখনো নিশ্চিত নয়। গত 8 এপ্রিল ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে 14 দিনের যুদ্ধবিরতি শুরু হয়, যা 22 এপ্রিল শেষ হওয়ার কথা। গত শনিবার একটি চুক্তি করার লক্ষ্যে ইসলামাবাদে 2 দেশের প্রতিনিধিরা বৈঠক করলেও তা ব্যর্থ হয়। এজন্য পরস্পরকে দায়ী করেছেন 2 দেশের প্রতিনিধিরা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধ শেষ হওয়ার খুব কাছাকাছি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যে উত্তেজনা কিছুটা কমে আসার প্রেক্ষাপটে এই মন্তব্য করেন তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে। সম্প্রতি ফক্স বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমি মনে করি এটি প্রায় শেষের পথে, আমি এটিকে শেষ হওয়ার খুব কাছাকাছি বলেই দেখি। যুদ্ধ শেষের ইঙ্গিত দিলেও ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র এখনই ইরান থেকে পুরোপুরি সরে আসছে না। তার মতে দেশটিকে পুনর্গঠন করতে দীর্ঘ সময়ের প্রয়োজন। তিনি বলেন, আমি যদি এখনই সব গুটিয়ে চলে আসি তবে দেশটির পুনর্গঠনে ইরানের 20 বছর সময় লেগে যাবে। আমাদের কাজ এখনো শেষ হয়নি। আমার মনে হয় ইরান খুব মরিয়া হয়েই একটি চুক্তি করতে চাইছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির মেয়াদ আছে আর 6 দিন। এই সময়ের মধ্যে শান্তি চুক্তি না হলে ফের সংঘাতের প্রবল আশঙ্কায় উদ্বিগ্ন বিশ্ববাসী। উত্তেজনা আরো বিপজ্জনক মোড় নেওয়ার আগে ইরানের বন্দরে মার্কিন অবরোধের মধ্যেই কূটনৈতিক পথ খুঁজতে দ্বিতীয় দফায় আলোচনার টেবিলে বসছে উভয় দেশ। আলোচনার টেবিলে ফেরা নিয়ে ট্রাম্পের মন্তব্যে ইরান এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি। তবে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, আলোচনা পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। রয়টার্স জানিয়েছে, উপসাগরীয় কিছু দেশ, পাকিস্তান ও ইরানের কর্মকর্তারা জানিয়েছেন, আলোচনার জন্য ওয়াশিংটন ও তেহরানের প্রতিনিধি দল এ সপ্তাহের শেষের দিকে আবারও পাকিস্তানে ফিরে আসতে পারে, যদিও এখনো কোনো নির্দিষ্ট তারিখ চূড়ান্ত হয়নি। ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা আগামী 2 দিনের মধ্যে পুনরায় শুরু হতে পারে। আগামী 2 দিনের মধ্যে কিছু একটা ঘটতে পারে।
শত শত মাইল পাড়ি দিয়ে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্রগুলো মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি ও স্থাপনাগুলোতে আঘাত হানছে। সেই আঘাতে কতটা ক্ষতিগ্রস্ত হচ্ছে মার্কিন স্থাপনা সেটিও জানতে পারছে ইরান। ইরানের এতটা নিখুঁত অভিযানের নেপথ্যে কি? কে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে, রাশিয়া না চীন? এই নিয়ে গত বেশ কিছুদিন যাবতই কানাঘুষা শোনা যাচ্ছিল। এক্ষেত্রে রাশিয়ার নামই শোনা যাচ্ছিল সবচেয়ে বেশি। এবার ব্রিটিশ গণমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস জানাচ্ছে ভিন্ন এক তথ্য। গণমাধ্যমটি অনুসন্ধানী প্রতিবেদন অনুযায়ী ইরান গোপনে একটি চীনা গুপ্তচর স্যাটেলাইটের তথ্য সংগ্রহ করছে, যার সাহায্য নিয়ে তারা মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে নিখুঁত হামলা চালাতে পারছে। ফাঁস হওয়া ইরানি সামরিক নথি অনুযায়ী TEE-01B নামের এই স্যাটেলাইটটি 2024 সালের শেষ দিকে ইরানের রেভলিউশনারি গার্ড কোর IRGC এর অ্যারোস্পেস ফোর্সের হাতে আসে। নথিতে থাকার সময় নির্ধারিত স্থানাঙ্ক, স্যাটেলাইট ছবি এবং কক্ষপথ বিশ্লেষণ করে সংবাদ মাধ্যমটি বলছে, ইরানি সামরিক কর্মকর্তারা এই স্যাটেলাইট ব্যবহার করেই গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনাগুলোতে নজরদারি চালায়। মার্চ মাসে এসব জায়গায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর তা কতটা নিখুঁত হয়েছে আগে ও পরে ছবির সঙ্গেও তা মিলিয়ে দেখেছে ইরান। TEE-01B নামের স্যাটেলাইটটি তৈরি এবং উৎক্ষেপণ করে চীনের কোম্পানি আর্থাই। এরপর ইন অরবিট ডেলিভারি নামে একটি বিশেষ পদ্ধতি ব্যবহার করে চীন স্যাটেলাইটটি IRGCর কাছে হস্তান্তর করে। চুক্তির অংশ হিসেবে ইরান ইম্পোসেট নামের বেইজিং ভিত্তিক একটি কোম্পানির গ্রাউন্ড স্টেশন ব্যবহার করার সুযোগ পায়। এই প্রতিষ্ঠানটি স্যাটেলাইট নিয়ন্ত্রণ ও ডাটা সেবা দেয়, আর এশিয়া, ল্যাটিন আমেরিকা সহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে এই নেটওয়ার্ক। স্যাটেলাইটের লগইন তথ্য অনুযায়ী ইরান বহু গুরুত্বপূর্ণ স্থাপনা পর্যবেক্ষণ করেছে, যার মধ্যে রয়েছে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটি। গত 13, 14 ও 15 মার্চের বিমান ঘাঁটির ছবি পর্যালোচনা করেছে ইরান, যার মাধ্যমে ইরান নিশ্চিত হয়েছে এই ঘাঁটিতে থাকা 5টি মার্কিন এয়ারফোর্স রিফুয়েলিং বিমান ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্য। একইভাবে জর্ডানের মোয়াফাক সালতি বিমান ঘাঁটি, বাহরাইনের মানামায় মার্কিন 5ম নৌবহরের কাছাকাছি এলাকা, ইরাকে এরবিল বিমানবন্দর, কুয়েত, জিবুতি ও ওমানের বেশ কিছু বিমান ঘাঁটি সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু গুরুত্বপূর্ণ অবকাঠামোর উপর নজরদারি চালায় IRGC। প্রতিবার হামলার পরপরই সেই সময়কার ছবি বিশ্লেষণ করেছে তারা। অর্থাৎ চীনের এই গোয়েন্দা স্যাটেলাইট ইরানকে আগে থেকে লক্ষ্যবস্তু নির্ধারণ ও হামলার ফলাফল যাচাই করতে সহায়তা করছে। প্রতিবেদনে আরো বলা হয়েছে, TEE-01B স্যাটেলাইটের রেজুলেশন প্রায় 0.5 মিটার হওয়ায় এটি সহজেই বিমান, সামরিক যান ও অবকাঠামোর পরিবর্তন খুব পরিষ্কারভাবে শনাক্ত করতে পারে। তাছাড়া এর বড় সুবিধা হলো এটি ইরানের নিজস্ব গ্রাউন্ড স্টেশন থেকে পরিচালিত হয় না বলে এখানে হামলার ঝুঁকি নেই বললেই চলে, যা এই যুদ্ধে ইরানকে ব্যাপক সাফল্য এনে দিচ্ছে। যদিও চীনের দাবি ইরানকে কোনো সহায়তা করছে না তারা, বরং নিরপেক্ষ অবস্থান বজায় রেখে শান্তি আলোচনায় সহায়তা করছে তারা। ইরানকে সামরিক সহায়তা দেওয়ার অভিযোগে চীনের পণ্যের উপর 50% শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই ধরনের পদক্ষেপ নেওয়া হলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে চীন। বেইজিংয়ের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুং এক সংবাদ সম্মেলনে বলেন, যুক্তরাষ্ট্র যদি একে অজুহাত হিসেবে ব্যবহার করে চীনের উপর অতিরিক্ত শুল্ক চাপাতে চায়, তবে চীন অবশ্যই এর দাঁতভাঙা জবাব দেবে। তিনি আরো বলেন, সামরিক সরঞ্জাম রপ্তানির ক্ষেত্রে চীন সবসময় সতর্ক ও দায়িত্বশীল আচরণ করে এবং এই ধরনের রপ্তানি দেশটির আইন ও আন্তর্জাতিক বাধ্যবাধকতার আওতায় কঠোরভাবে নিয়ন্ত্রিত। এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দেন, যেসব দেশ ইরানকে সামরিক অস্ত্র সরবরাহ করবে তাদের পণ্যের উপর 50% পর্যন্ত শুল্ক আরোপ করা হবে। যদিও প্রথম ঘোষণায় নির্দিষ্ট কোনো দেশের নাম উল্লেখ করেনি, তবে ধারণা করা হচ্ছে এই সতর্কবার্তা মূলত চীন ও রাশিয়াকে লক্ষ্য করেই দেয়া। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যদি চীনা পণ্যের উপর শুল্ক বাড়ায় তাহলে বিশ্ববাজারে জ্বালানি তেলের পাশাপাশি অন্যান্য পণ্যের উপরও বিশৃঙ্খলা সৃষ্টি হবে। পারস্য উপসাগরে নজরদারির সময় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক সামরিক ড্রোন বিধ্বস্ত হয়েছে। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, গত 9 এপ্রিল হরমুজ প্রণালীতে এই ঘটনা ঘটে। বিধ্বংস ড্রোনটি ছিল MQ-4C ট্রাইটন মডেলের, যা যুক্তরাষ্ট্রের অন্যতম উন্নত নজরদারি ড্রোন। এটি দিন রাত 24 ঘন্টা আকাশ থেকে নজরদারি চালাতে সক্ষম হওয়ায় একে ডানাযুক্ত উপগ্রহ বলা হয়। ড্রোনটির
যেটির মূল্য প্রায় 24 কোটি ডলার। এটি ইতালির সিসিলিতে অবস্থিত সিগোনেল্লা নৌঘাঁটি থেকে পরিচালিত হচ্ছিল। নৌবাহিনীর তথ্য অনুযায়ী ড্রোনটি নিয়মিত 3 ঘন্টার নজরদারি শেষে ফেরার পথে হঠাৎ বিপদ সংকেত পাঠাতে শুরু করে। এরপর সেটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিক তথ্য বলছে ড্রোনটি তখন প্রায় 50,000 ফুট উচ্চতা ছিল। সেখান থেকে ড্রোনটি হঠাৎ অনেক নিচে নেমে যায় এবং পরে আর কোনো খোঁজ পাওয়া যায়নি। ড্রোনটি শত্রুপক্ষের হামলায় বিধ্বংস হয়েছে কিনা সে বিষয়ে এখনো কিছু নিশ্চিত করা হয়নি। তবে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছে ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অস্থায়ী যুদ্ধবিরতির মাত্র 2 দিন পর, যা পরিস্থিতিকে আরও সংবেদনশীল করে তুলেছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে সম্পূর্ণভাবে বাদ দিয়েই একটি নতুন আন্তর্জাতিক জোট গঠনের পরিকল্পনা করছে ইউরোপীয় দেশগুলো। এই পদক্ষেপের নেপথ্য কারণ হলো ইউরোপ চাইছে চলমান সংঘাতের প্রধান পক্ষগুলোকে এড়িয়ে একটি নিরপেক্ষ ও স্বাধীন প্রতিরক্ষামূলক ব্যবস্থা গড়ে তুলতে। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো জানিয়েছেন, এই বিশেষ আন্তর্জাতিক প্রতিরক্ষামূলক মিশনে কোনো যুদ্ধবাজ বা সংঘাতরত পক্ষ অর্থাৎ যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরান অন্তর্ভুক্ত থাকবে না। এই পরিকল্পনার সঙ্গে যুক্ত ইউরোপীয় কূটনীতিকরা স্পষ্ট করে জানিয়েছেন, জোটে থাকা ইউরোপীয় জাহাজগুলো কোনোভাবেই মার্কিন কমান্ড বা নির্দেশনার অধীনে কাজ করবে না। ইউরোপীয় দেশগুলোর এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো যুদ্ধ শেষ হওয়ার পর বাণিজ্যিক শিপিং কোম্পানিগুলোকে হরমুজ প্রণালী ব্যবহারে পুনরায় আস্থাশীল করে তোলা। কারণ কর্মকর্তাদের মতে এই সংঘাত পুরোপুরি থামতে এখনো বেশ কিছুটা সময় লাগতে পারে। ইউরোপ যখন নিজেদের মতো করে জোট গঠনে ব্যস্ত, তখন অন্যদিকে ইরানের বন্দরগুলোর উপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের উপকূলীয় এলাকা বা বন্দরে প্রবেশকারী কিংবা সেখান থেকে বের হওয়া যে কোনো দেশের জাহাজের ক্ষেত্রে এই অবরোধ নিরপেক্ষভাবে কার্যকর করা হচ্ছে। অবরোধ সফল করতে যুক্তরাষ্ট্র 3 শতাধিক উচ্চ প্রশিক্ষিত নৌসেনা সমৃদ্ধ গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার মোতায়েন করেছে। 13 এপ্রিল থেকে শুরু হওয়া এই অবরোধের প্রথম 24 ঘন্টায় ইরানের বন্দর থেকে কোনো জাহাজ মার্কিন বেড়াজাল ভেদ করে বের হতে পারেনি। মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, ইরানের বন্দরগুলো ছেড়ে আসা এবং সেখানে প্রবেশের চেষ্টাকারী অন্তত 8টি বিশাল তেলবাহী জাহাজকে গতিরোধ করে ফেরত পাঠিয়েছে মার্কিন নৌবাহিনী। বাহিনীটির সদস্যরা রেডিওর মাধ্যমে জাহাজগুলোর ক্রুদের সঙ্গে যোগাযোগ করে ফিরে যাওয়ার নির্দেশ দেন। মার্কিন বাহিনীর নির্দেশে সব কয়টি ট্যাঙ্কার বিনা বাক্য বেয়ে গতিপথ পরিবর্তন করে, যার ফলে কোনো জাহাজেই তল্লাশি চালানোর প্রয়োজন পড়েনি। একদিকে যুক্তরাষ্ট্রের এই কঠোর ও আপোষহীন অবরোধ, অন্যদিকে ইউরোপের সম্পূর্ণ স্বাধীন জোট গঠনের উদ্যোগ, সব মিলিয়ে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ও বিশ্ব বাণিজ্যের নিরাপত্তা নিয়ে পশ্চিমা মিত্রদের মধ্যেই এক সুস্পষ্ট বিভাজন ফুটে উঠেছে। সবাইকে শুভকামনা জানিয়ে আমি শারমিন রমাজ এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন।